ভারতের ওপর কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট প্রয়োগের চেষ্টা ব্যর্থ করা হলো কিভাবে? ভারতের মেরিটাইম বর্ডারে কেন মোতায়েন করা হলো নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল? ডোভালের কোন ডোজে ভেঙে যাচ্ছে সৌদি এবং পাকিস্তানের মিলিটারি অ্যালায়েন্স? বাংলাদেশের জাতীয় নির্বাচন নাকি ইউনুস এবং জামায়াতের ম্যাচ ফিক্সিং? কি বলছে গোপন গোয়েন্দা রিপোর্ট? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, আর 5টা দিনের মতোই সকালটা শুরু হয়েছিল জম্মুর রানীবাগ এলাকায়। হঠাৎ করে স্থানীয় মানুষজন শ্বাসকষ্ট হতে শুরু করে, প্রচণ্ড দমবন্ধ হয়ে আসতে শুরু করে এবং মানুষ অনুভব করেন যে আশেপাশের বাতাস অত্যন্ত ভারী হয়ে উঠেছে। একটা ভারী এক ধরনের অ্যাসেটিক স্মেল যেন ছড়িয়ে পড়েছে চারিদিকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন নিরাপত্তা কর্মীরা, একই সঙ্গে আসে এনডিআরএফ এবং এসডিআরএফের বাহিনীও। এবং এরপর যেটা স্থানীয় সূত্র আমাদের কনফার্ম করছে, নিউক মাস্ক পরে সেই চত্বরে তারা তল্লাশি অভিযান শুরু করে। এরপর দেখা যায় একটা স্ক্র্যাপ ফ্যাক্টরির ভেতর থেকে একটা পরিত্যক্ত সিলিন্ডারকে উদ্ধার করে এবং সেই সিলিন্ডারের ভেতর থেকে সেই মুহূর্তে সালফার মাস্টার্ড নামক বিষাক্ত রাসায়নিক গ্যাস নির্গত হচ্ছিল। জানেন কি এই সালফার মাস্টার্ড কী ধরনের বিষাক্ত গ্যাস? এই বিষাক্ত গ্যাস যদি আর বেশি কিছুক্ষণ সেখানে নির্গত হতো তাহলে ওই অংশের মানুষের দ্রুত স্কিনের ওপরের অংশটা পুড়ে যেত এবং তারপর একে একে সমস্ত অর্গান, মূলত যে ফুসফুস সংক্রান্ত যে যাবতীয় অর্গানস থাকে সেগুলোকে অকেজো করে দিত এবং দ্রুত হারে মানুষের মৃত্যু শুরু হতো। এবং এরপরই যেটা হয় যে সেই বিষয়টাকে নিয়ন্ত্রণে আনা হয় এবং দ্রুত এই গ্যাসটাকে অ্যারেস্ট করা হয় এবং যেটা স্বাভাবিক পরিস্থিতিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন এনডিআরএফ এবং এসডিআরএফের নিরাপত্তা রক্ষী এবং বাকিরা। গোটা এলাকা কর্ডন করে ফেলা হয়। কিন্তু বিষাক্ত গ্যাস এলো কোথা থেকে? অন্তত জম্মুর ব্যস্ততম এই এয়ারপোর্ট সংলগ্ন অংশে, রানীবাগ অংশে গোয়েন্দা রিপোর্ট অন্য কথা বলছে। গোয়েন্দা রিপোর্ট বলছে যে কোনো একটি স্থানীয় ক্যান্টনমেন্ট থেকে এই সিলিন্ডারটিকে বার করে নিয়ে আসা হয়েছিল। এরপর দ্রুত সেটিকে বিভিন্ন লোকাল স্লিপার সেল এবং হ্যান্ডলারদের মাধ্যমে সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এবং গোয়েন্দা রিপোর্ট আগেই ছিল যে ভারতের ওপর রাসায়নিক হামলা চালাতে পারে একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠী, যেগুলো পাক মদতপুষ্ট। এবং যেটা উল্লেখযোগ্য বিষয়, এই গোয়েন্দা রিপোর্ট পেয়ে আগে থেকেই সতর্ক হয়েছিল ভারত সরকার, আমাদের নিরাপত্তা বাহিনী। এবং সেই কারণেই অপারেশন সিঁদুরের সময় বা তার আগে পরে আমাদের স্পেশাল ফোর্স যেমন প্যারাএসএফ সহ বাকিদের এই ধরনের যে কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট, সামরিক পরিভাষায় এই ধরনের গ্যাসকে তাই বলা হয়, এই ধরনের কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্টকে কীভাবে নিকেশ করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, নিরস্ত করতে হয়, সেগুলোর শিক্ষা বা প্রশিক্ষণ বা যে ধরনের মহড়া চালানো উচিত বা স্পেশাল ট্রেনিং করা উচিত সেগুলো তখনই দেওয়া হয়েছিল। ফলে এই পর্বে এসে, অর্থাৎ জম্মুর যে ঘটনাটি ঘটেছিল, যেভাবে মানুষ খুন করার পরিকল্পনা করেছিল সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো, তাকে দ্রুত নিয়ন্ত্রণ আনা গেছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এক্ষেত্রে অবশ্যই আমাদের নিরাপত্তা রক্ষী বা আমাদের স্পেশাল ফোর্সের যে প্রশিক্ষণ তা অনেকটাই কাজে লেগেছে বলে অনেকেই মনে করছেন। সম্প্রতি আপনারা দেখবেন যে আমেরিকা ভারতের সঙ্গে আরও সম্পর্ক নিবিড় করার চেষ্টা করছে এবং প্রথম ধাপ হিসাবে যে ট্যারিফ যুদ্ধ শুরু করেছিল বিনা কারণে ভারতের বিরুদ্ধে, তা ইতি ঘটিয়েছে আমেরিকা নিজেই। এবং দীর্ঘদিন ধরে ভারত প্রথম থেকে আমরা দাবি করে আসছি যে পাক অকুপাইড কাশ্মীর বলে কিছু হয় না, পুরো কাশ্মীরটাই আমাদের। এবং সেই দাবিকে শিলমোহর দিয়ে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন পরিষ্কারভাবে জানিয়েছে যে পাক অকুপাইড কাশ্মীর বলে কিছু নয়, পুরোটাই কাশ্মীর ভারতের। সারা বিশ্ব বিস্মিত যে হঠাৎ করে আমেরিকার হলোটা কি, এবং ভারতের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার চেষ্টা করা হচ্ছে, ভারতের সমস্ত দাবিকে শিলমোহর দিচ্ছে। আমেরিকার কী হলো? এখানে বিশেষজ্ঞরা মনে করছেন এই সমস্ত আমেরিকার যে আচরণ বা আমেরিকার যে অ্যাক্টিভিটিস রিসেন্টলি সামনে আসছে, এগুলো ফলাফল, কারণটা অনেক গভীরে রয়েছে। কারণটা কি? কারণটা হলো বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারতবর্ষের একাধিক সামরিক পদক্ষেপ, যেটা ভীষণভাবে আমেরিকাকে ভাবাচ্ছে। আপনারা রিসেন্টলি ফলো করবেন যে মরিশাস রাষ্ট্রসংঘে গিয়ে সেখানে তাদের যে একটা দাবিকে সামনে এনেছে। তারা বলেছে যে মার্কিন ডিফেন্স বেস যেখানে রয়েছে ডিয়েগো গার্সিয়া, সেটা অ্যাকচুয়ালি তাদের ভূখণ্ড। এবং একটা তথ্য এখানে আসছে যে 1947 ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যায়, কিন্তু ব্রিটিশরা এই ভারত মহাসাগরের এই স্ট্র্যাটেজিক লোকেশন অর্থাৎ ডিয়েগো গার্সিয়া সেটাকে ছাড়ে দেয়, সেখানে তাদের বেস বানায় এবং পরবর্তী সময় ব্রিটিশ পদাঙ্ক অনুসরণ করে সেখানে এসে হাজির হয় আমেরিকানরা এবং তারা তাদের বেস বানিয়ে সেখানে অবস্থান করতে শুরু করে। মরিশাসকে দাবি করেছিল রাষ্ট্রসংঘে, মরিশাসের দাবি ছিল যে যেটি বর্তমানে ইউএস তাদের
এয়ারবেস বা তাদের নাভাল বেস হিসেবে দাবি করে বা নামকরণ করেছে ডিয়েগো গার্সিয়া, এটা বেসিক্যালি এর নাম ছাগোস, এবং এই ছাগোস হলো তাদের মূল ভূখণ্ড থেকে 90 কিলোমিটার দূরে এবং সম্পূর্ণ তাদের ভূখণ্ড এটা। এখানে এটা সামনে আসার পরই এবং মার্কিন কর্তৃপক্ষ এটা বুঝতে পারে যে মরিশাসের রাষ্ট্রসংঘে সরব হওয়ার সঙ্গে একটি বড় দেশের কূটনৈতিক দৌত্য রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে আমরা জানি যে নয়াদিল্লির সঙ্গে মরিশাসের সম্পর্ক অত্যন্ত মধুর। এরপর যে ছবিটা আসে, বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আমরা জানতে পারছি যে আমেরিকান বিভিন্ন এজেন্ট, সিআইএর এজেন্টরা তারা মরিশাস কর্তৃপক্ষের কাছে, তাদের রাষ্ট্র পরিচালকদের কাছে মোটা অঙ্কের অর্থের ঘুষ বা অনুদান নিয়ে পৌঁছেও গেছে। অর্থাৎ যে কোনোভাবে মরিশাসকে মার্কিন লবিতে নিয়ে এসে অর্থ দিয়ে হোক বা অন্যভাবে হোক। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, সেটা হলো চীন। চীন আবার এই যে ঘোরানো পরিস্থিতি হয়ে উঠেছে ভারত মহাসাগর বা এই সংলগ্ন অংশে বা এই জিওপলিটিক্সে, এখানে পিছিয়ে থাকতে চাইছে না। তাই চীন এক্ষেত্রে মালদ্বীপকে ইন্ধন দেওয়া শুরু করেছে বলে গোয়েন্দা রিপোর্ট আসছে। চীন মালদ্বীপকে বলেছে যে তোমরা মরিশাসের আগে এই ডিয়েগো গার্সিয়ায় পৌঁছে যাও। মরিশাস যে তাদের আধিপত্য দাবি করছে সেখানে তোমরাও একই আধিপত্য দাবি করো, কারণ তোমরাও একটি দ্বীপরাষ্ট্র এবং প্রয়োজনীয় অস্ত্র এবং অন্যান্য যে রসদ আমরা যোগাবো। কিন্তু এখানেই আসছে ভারতের সেই বড় সামরিক পদক্ষেপ, যা ভাবাচ্ছে আমেরিকাকে সহ বাকি দেশগুলোকে। সেটা কি? সেটা হলো ভারতবর্ষে এই মুহূর্তে সফর করছেন বা এই মুহূর্তে রয়েছেন সেচেলসের যিনি প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমাইন, এবং ডক্টর প্যাট্রিক হারমাইনের সঙ্গে ভারতবর্ষের বা নয়াদিল্লির একাধিক চুক্তি আগেই ছিল এবং রিসেন্টলি তিনি সফরে এসছেন। এখানেও গুরুত্বপূর্ণ বেশ কিছু সামরিক চুক্তি হয়েছে। আপনারা ফলো করবেন যে সেচেলস, এই সেচেলসের পশ্চিম প্রান্ত এবং মরিশাসের দক্ষিণ প্রান্ত, এই অংশে একটা গুরুত্বপূর্ণ আইল্যান্ড রয়েছে যার নাম এগালেগা, এবং এই এগালেগায় ভারত আগেই তার নাভাল বেস তৈরি করেছিল, আমরা এর তথ্য আগেই জানিয়েছিলাম। রিসেন্টলি ভারতবর্ষ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ এক্ষেত্রে নিয়েছে এবং এগালেগায় আমরা আমাদের এয়ারবেসকে ডেভেলপ করিয়েছি। এবং নয়াদিল্লির সিদ্ধান্ত যে এখন থেকে এই যে আইল্যান্ড, এই আইল্যান্ডে আমাদের সুখোই ফাইটার জেট অবস্থান করবে এবং আমাদের নেভাল কমান্ডো যেমন রয়েছে, নেভাল ওয়ারশিপস যেমন রয়েছে, তেমনিভাবে আমাদের অন্যান্য বাহিনী অর্থাৎ আমাদের আর্ম ফোর্স এবং আমাদের এয়ারফোর্সের কমান্ডাররাও এই দ্বীপে অবস্থান করবে এখন থেকে। এবং এই এগালেগা দ্বীপ থেকে ডিয়েগো গার্সিয়ার দূরত্ব খুব বেশি নয় এবং মরিশাসের সমর্থন রয়েছে এক্ষেত্রে, এবং একই সঙ্গে সেচেলসের সমর্থন এক্ষেত্রে রয়েছে। এবং পাশাপাশি আমাদের যে স্পেশাল কমান্ডো বা স্পেশাল ফোর্স আমরা যাদেরকে বলি, আফসোর যাদেরকে বলি, এই কমান্ডোদের সংখ্যাও 33 থেকে বাড়িয়ে 200 করা হয়েছে। অর্থাৎ আমাদের প্যারাএসএফ, আমাদের গেরুড এবং মার্কোসের সংখ্যা 200-তে নিয়ে যাওয়া হয়েছে নয়াদিল্লি নয়া সিদ্ধান্ত। পাশাপাশি এই দ্বীপে অর্থাৎ এগালেগায় আহ্বান করা হয়েছে ফ্রান্সকে এবং রাশিয়াকে এবং তাদের এয়ারফোর্সকে, তাদের নেভিকে। অন্যদিক থেকে ঘুরে দেখলে এই যে ডিয়েগো গার্সিয়া, যেখান থেকে আমেরিকা এন্টায়ার ইন্ডিয়ান ওশানকে শাসন করতে চাইছে, যেখান থেকে আমেরিকা মিডল ইস্ট সহ এন্টায়ার এশিয়াকে শাসন করতে চাইছে, সেই ডিয়েগো গার্সিয়াকে আমরা ঘিরে ফেলছি বা আমাদের তরফে ঘিরে ফেলা হয়েছে। আমাদের এয়ারফোর্স, আমাদের নেভাল, আমাদের স্পেশাল ফোর্স রয়েছে। একই সঙ্গে শুধু আমরা নয়, আরও দুটি মহাশক্তিধর রাষ্ট্র ফ্রান্স এবং রাশিয়া, তাদের এয়ারফোর্স এবং নেভাল অর্থাৎ ওয়ারশিপসও এখন থেকে এই এগালেগার আশেপাশে অবস্থান করবে বলে এবং দ্বীপেও অবস্থান করবে বলে একাধিক সূত্র থেকে আমরা জানতে পারছি। ফলে এই 3 মহাশক্তিধর রাষ্ট্রের খুব ক্লোজ অবজারভেশন থাকবে ডিয়েগো গার্সিয়া। শুধু মার্কিন বেস নয়, তাদের এই 3 মহাশক্তিধর রাষ্ট্রের অবজারভেশন থাকবে চীনও। চীনের সমস্ত অ্যাক্টিভিটিস ভারত মহাসাগরে এখন ক্লোজলি অবজার্ভ করা হবে এখন থেকে, অর্থাৎ যেন ওর বদনামও চীন এক্ষেত্রে না করতে পারে। আমাদের সাগর প্রকল্পকে এনহ্যান্স করা হয়েছে, অর্থাৎ আরও বেশি শক্তিশালী করা হয়েছে এবং সাগর প্রকল্পের আওতা থেকে আমরা এই ভারত মহাসাগরে বিভিন্ন ছোট ছোট দ্বীপরাষ্ট্রে এখন থেকে বিভিন্ন এয়ারবেস বা ডিফেন্স বেস বানানোর পরিকল্পনা করেছি। অর্থাৎ আমরা যদি ওভার দ্য শোল্ডার দেখি তাহলে দেখব যে পুরো ভারত মহাসাগর জুড়ে একটা ডিফেন্স বেস চেইন ভারত তৈরি করতে চাইছে। একটা ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চয়ই আমাদের আছে, সেটা খুব পরিষ্কারভাবে আমরা বুঝতেও পারছি। আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সামরিক পদক্ষেপ এবং ভীষণ গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর পদক্ষেপ ভারত নিয়ে ফেলেছে, সেটা হলো আমাদের মেরিটাইম বর্ডার জুড়ে। আমাদের মেরিটাইম বর্ডার অর্থাৎ গুজরাট উপকূল থেকে শুরু করে একদম কেরালা হয়ে, তামিলনাড়ু হয়ে, আন্দামান হয়ে, একদম বে অফ বেঙ্গল অর্থাৎ উড়িষ্যা হয়ে বাংলা পর্যন্ত চলে আসছে। এবং ভারত মহাসাগরে প্রায়শই আমরা দেখছি যে মার্কিন একাধিক ইউএস যে নেভি শিপ তারা মিস অ্যাডভেঞ্চার করছে এবং চীনও সেখানে গুরুত্বপূর্ণভাবে মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করছে। বিভিন্ন সময় তারা রাশিয়ান তেলের যে রাশিয়ান অয়েল ট্যাঙ্কার্সগুলোকে তারা সিজ করছে, এই ছবি তো দেখছি আমরা। সেই কারণে আমাদের তরফ ইতিমধ্যেই
আমাদের মেরিটাইম বর্ডার জুড়ে আমরা নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলকে মোতায়েন করে দিয়েছি। অর্থাৎ এক্ষেত্রে আমরা অগ্নি 3, অগ্নি 4, অগ্নি 5 এবং অগ্নি প্রাইমকে মোতায়েন করেছি। অগ্নি প্রাইম বা অগ্নি পি হল এমন একটা ভার্সন যেটা রেল ট্র্যাকে বহন করা যায়। অর্থাৎ কথার জন্য বলছি, বোঝার জন্য বলছি, যদি উড়িষ্যা থেকে আমরা কোনো অগ্নি প্রাইমকে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, খুব দ্রুত আমরা রেলপথের মাধ্যমে আমাদের বাংলায় নিয়ে আসতে পারবো। বাংলার যে কোনো বর্ডারে, মেরিটাইম বর্ডারে আমরা ইনস্টল এবং সেখান থেকে কিট করাতে পারবো। এতটাই সহজভাবে সেটাকে ক্যারি করা যায়। আর অগ্নি 3ও নিউক্লিয়ার বেস ব্যালিস্টিক মিসাইল, এটা রেঞ্জের মধ্যে ডিয়েগো গার্সিয়া চলে আসছে এবং সম্প্রতি বে অফ বেঙ্গলে এটাকে আমরা পরীক্ষামূলকভাবে আমরা উৎক্ষেপণ করেছি। এছাড়াও আমাদের নতুন তৈরি ডিআরডিওর নতুন তৈরি সিবিজি কিলার অর্থাৎ লং রেঞ্জ অ্যান্টিসিপ হাইপারসোনিক মিসাইল, সেগুলোকে মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি প্রলয়কে আমরা মোতায়েন করেছি আমাদের মেরিটাইম বর্ডার জুড়ে। এখানে একটা ছবি পরিষ্কার, সেই পরিষ্কার ছবিটা হলো যে ইউএস সিবিজি বা যে কোনো ধরনের চীনের কোনো অ্যাক্টিভিটিস যদি আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের আশেপাশে করার চেষ্টা হয়, যেটার পরিকল্পনা রয়েছে বলে আমাদের গোয়েন্দারা জানতে পারছেন, তাহলে সঙ্গে সঙ্গে কোনো রকম হুঁশিয়ারি নয়, সঙ্গে সঙ্গে প্রত্যাঘাত করা হবে। এবং সেই প্রত্যাঘাত করার জন্যই এই লং রেঞ্জ মিসাইলগুলোকে আমরা একেবারে রেডি রেখেছি আমাদের মেরিটাইম বর্ডার জুড়ে। আমাদের সমুদ্র সীমাকে আমরা সুরক্ষিত করছি এভাবেই। আরও একটা টুইস্টের কথা আপনাদের বলবো। সেই টুইস্টটা হলো, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি একেবারে আমেরিকা বিরোধী বলেই মোটামুটি সবাই জানেন, এবং তিনি এসেই ভারতবর্ষের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের সঙ্গে বৈঠক করে যে 114টি অ্যাডভান্সড রাফায়েল তা আমাদের হাতে তুলে দেবেন। আমাদের হাতে ইতিমধ্যেই 36টি রাফায়েল আছে, যেগুলো রাফায়েল 3 ভার্সন। এবার জানার প্রয়োজন যে 114টি যে নতুন রাফায়েল আমরা পাচ্ছি বা অ্যাডভান্সড রাফায়েল পাচ্ছি, এগুলো কী ধরনের রাফায়েল। আমরা যে পুরনো রাফায়েলগুলো ব্যবহার করেছি আমাদের অপারেশন সিঁদুরে, সেগুলো F3 ভার্সন, কিন্তু এই নতুন রাফায়েলগুলো হচ্ছে F4 এবং F5 ভার্সন। F4 ভার্সনটা অনেকটাই অ্যাডভান্সড আমাদের পুরনো রাফায়েলের থেকে। কতটা অ্যাডভান্সড সেই তথ্য আপনাদের দেবো। এই নতুন রাফায়েলের F4 ভার্সন, এর মধ্যে অনেক বেশি পরিমাণে মিসাইল বহন করা যাবে। শুধুমাত্র ভারতবর্ষেরই তৈরি করা 114টি মিসাইলের সঙ্গে ইনস্টল করা হবে বা অ্যাটাচ করা হবে। এছাড়া F4 ভার্সন, এই ভার্সনে রয়েছে উন্নত এআই প্রযুক্তি এবং সেন্সর। একই সঙ্গে F4 ভার্সনের সঙ্গে যুক্ত হয়েছে গ্যালিনিয়ান নাইট্রাইট রাডার। এটা রাফায়েলের মুখের সম্মুখভাগে ইনস্টল করা হয়। এর মাধ্যমে বা এই গ্যালিনিয়ান নাইট্রাইট ভার্সন রাডারের মাধ্যমে খুব দ্রুত শত্রুকে ডিটেক্ট করা যায়। এছাড়াও আমাদের নেভির হাতে যাচ্ছে রাফায়েল N ভার্সন। অর্থাৎ সর্বমোট আমাদের অপারেশন সিঁদুরের সময় 36টি রাফায়েল ছিল, আমাদের নেভির ভার্সন এবং আমাদের যে নতুন 114টি ভার্সন, সব মিলিয়ে ভারতবর্ষের হাতে আসছে 176টি রাফায়েল। এর পাশাপাশি Su-57 যেটা আমাদের হাতে আসছে, এবং তার সঙ্গে Su-30 MKI, এটার সর্বমোট সংখ্যা গিয়ে পৌঁছবে 350-এ। অর্থাৎ এখানে একটা ছবি বিশ্ব করে দেখতে পাচ্ছেন, বা আমাদের ওয়ার এক্সপার্টরা দেখতে পাচ্ছেন। তাহলে ভারতবর্ষের এয়ারফোর্স ক্রমত গ্লোবাল এয়ারফোর্সে পরিণত হয়েছে, এবং তার ফলে আমাদের এয়ারফোর্সের এই মুহূর্তে নজর একদম দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে মিডল ইস্টকে কভার করে একেবারে আফ্রিকার শেষ ভাগ পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর একটা বৃহৎ অংশ এই মুহূর্তে ভারতবর্ষের এয়ারফোর্সের হাতে চলে আসছে, যেটা আমেরিকার ভ্রুকে অনেকটাই কুঁচকে দিয়েছে বলে সমর বিশেষজ্ঞরা মনে করছে। আমরা শুধু ফ্রান্স থেকে রাফায়েল নিচ্ছি না, আমরা আগেই বলেছিলাম আরবভুক্ত দেশে ভারতবর্ষের পদচিহ্ন, আমাদের প্রভাব আরও বাড়ছে। সেই কারণে এখান থেকে রাফায়েল ইউএইর জন্য অ্যাসেম্বল হবে। আমাদের নাসিকের যে এমআরও আছে সেখান থেকেই ইউএই তাদের রাফায়েলের যে স্কোয়াড্রনটা নেবে সেটা অ্যাসেম্বল ভারতবর্ষের মাটি থেকেই করবে। ফলে ভারতবর্ষের সঙ্গে আরবভুক্ত দেশের যে সম্পর্ক আরও নিবিড় হচ্ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও আরও একটা বড় কূটনৈতিক টুইস্টের কথা আপনাদের বলবো, ডিপ্লোম্যাটিক টুইস্টের কথা, যেটা ওয়ার স্ট্র্যাটেজির সঙ্গে ইনভলভ, এবং যেই খেলটা দেখিয়েছেন, যে চেকমেটটা করেছেন আমাদের NSA অজিত ডোভাল, এবং তিনি এভাবে খেল দেখিয়ে যাচ্ছেন, ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন। তিনি সম্প্রতি সৌদিতে যান, সৌদি সফরে যান, এবং সেখানে গিয়ে সৌদির যারা শাসক কুল তাদেরকে তিনি বোঝাতে সক্ষম হন যে তুরস্ক এবং পাকিস্তান কোনোদিনই সৌদির বন্ধু ছিল না। পরিবর্তে তুরস্ক এর আগেও সৌদির ক্ষতি করার চেষ্টা করেছে, এবং পাকিস্তান পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে বারে বারে একটা চুক্তিকে সামনে রেখে। এবং আমাদের NSA অজিত ডোভালের এই বক্তব্যে সৌদির শাসক এতটাই, বা সৌদির শাসককুল এতটাই কনভিন্সড হয় যে পরপর 3টি চুক্তি এরপর ভারতের সঙ্গে তারা করেন, এবং সেই 3টি সারা জাগানো চুক্তি, চাঞ্চল্যকর চুক্তি। ইতিমধ্যে যে চুক্তির ফলে সৌদির সঙ্গে পাকিস্তান এবং টার্কির বা তুরস্কের যে মিলিটারি অ্যালায়েন্স তৈরি হয়েছিল, সেটা প্রায় ভাঙনের মুখে।
কি এমন চুক্তি হলো বলুন তো, যার জন্য এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে সৌদির সম্পর্ক বা মিলিটারি অ্যালায়েন্স প্রায় ভাঙনের মুখে চলে গেছে? এই যে গুরুত্বপূর্ণ তিনটি চুক্তি সৌদির সঙ্গে নয়াদিল্লির হয়েছে, অবশ্যই আমাদের এনেছে অজিত ডোভালের দৌড়তে। তা হলো, প্রথম বিষয়টি হলো যে সৌদি এখন থেকে বিপুল পরিমাণ হেভি মিলিটারি ট্রাক তারা ভারত থেকে আমদানি করবে। তার পাশাপাশি সৌদির যে সেনা বাহিনী রয়েছে তারা প্রশিক্ষণ নেবে ইন্ডিয়ান আর্মির কাছ থেকে, একদমই তাই। এবং তার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে সৌদির সঙ্গে নয়াদিল্লি। সেই চুক্তিতে বা সেই চুক্তি মোতাবেক এখন থেকে সৌদির যে গোয়েন্দা সংস্থা জিআইপি, তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে হাতে হাত মিলে কাজ করবে। যদি আমরা ঘুরপথে দেখি তাহলে এখন থেকে আরবভুক্ত রাষ্ট্রগুলোতে বা সৌদি সহ বাকি রাষ্ট্রে আমাদের গোয়েন্দা সংস্থা রয়ের পদচিহ্ন আরও বেশি করে দৃঢ় হবে, আরও বেশি করে সেটা পরিষ্কার হবে। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এনেছে অজিত ডোভাল, তিনি সরাসরি সৌদি থেকে ভারতবর্ষের মাটি একটু ছুঁয়ে ফের চলে যান কানাডায় এবং সেখানে গিয়ে কানাডার বর্তমান শাসকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে এতদিন পর্যন্ত কানাডার সঙ্গে নয়াদিল্লির যে একটা তিক্ত সম্পর্ক ছিল সেটার অবসান ঘটেছে এবং এখন থেকে কানাডার সঙ্গে ভারতের নতুন করে চুক্তি সম্পাদিত হয়েছে এবং খালিস্তান ইস্যুতে কানাডা ভারতকে সমর্থন করবে এবং যাবতীয় বিষয়টা অনেকটাই আমাদের এনএসএ অজিত ডোভালের থিওরি অনুসারে হয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এরকম গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ এবং চুক্তিগুলো এবং স্ট্র্যাটেজিক স্টেপসগুলো আমেরিকাকে শঙ্কিত করছে, আমেরিকাকে ভাবতে বাধ্য করছে, যে কারণে আমেরিকা একদম উল্টো পথে ঘুরে ভারতকে সমর্থন করতে বাধ্য হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তার স্বীকৃতি আসছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স থেকে। সেই ইন্ডেক্স অনুসারে 2026 সালে দাঁড়িয়ে ভারতবর্ষ এশিয়ার তৃতীয় বৃহত্তম সমর বা মিলিটারি স্ট্রেংথ সম্পন্ন দেশ এবং তার পাশাপাশি ভারতবর্ষ বিশ্বে এই মুহূর্তে চতুর্থ এবং ভারতবর্ষের যে ডিফেন্স বাজেট বা সামরিক ক্ষমতা তার থেকে অনেক 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 মাইল দূরে পাকিস্তানের অবস্থান। ফলে কোনো তুলনাতেই পাকিস্তানের মতো এরকম কুচুটো দেশ আসতে পারে না বলেই গ্লোবাল ফায়ার পাওয়ার তারা বিশ্লেষণে নিয়ে এসছে। ভারতবর্ষের সামনে মাত্র 3টি দেশ রয়েছে, আপনারা জানেন, আমেরিকা, রাশিয়া এবং চীন। আমাদের লক্ষ্য এই মুহূর্তে সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে এই 3টি দেশের আরও সমপর্যায়ে মুক্ত হওয়া। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। যখন ভারতবর্ষের এই সমর হুঙ্কার, সামরিক পদক্ষেপ সারা বিশ্বকে নতুন করে বিস্মিত করছে, তখন আমাদের দেশের পূর্ব প্রান্তে অর্থাৎ বাংলাদেশে একটা সোকল্ড নির্বাচন হচ্ছে, যেটা জাতীয় নির্বাচন নামেই এই মুহূর্তে অভিষিক্ত। এবং যখন আমি এই এপিসোড শ্যুট করছি তখন এই নির্বাচন বাংলাদেশে সংগঠিত হচ্ছে এবং যখন আমাদের এপিসোড সামনে আসবে, টিভিতে আসবে বা আপনারা সোশ্যাল সাইটে দেখবেন, তখন বাংলাদেশের নির্বাচনের ফলাফল সামনে চলে এসছে। কিন্তু বিভিন্ন তথ্য আমাদের হাতে আগেই চলে এসছে, সেই তথ্য আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব। বিশেষজ্ঞরা মনে করছেন, একাধিক গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে এই সকল যে জাতীয় নির্বাচনটা একটা ম্যাচ ফিক্সিং, এই ম্যাচ ফিক্সিংটা মূলত মোহাম্মদ ইউনূসের সিন্ডিকেট এবং জামাতের মধ্যে হয়েছে। এটা নতুনত্ব কিছু হবে না, কারণ এই ম্যাচ ফিক্সিংটা করার জন্য একাধিক পদক্ষেপ যেটা মোহাম্মদ ইউনূস জামাতের হয়ে নিয়েছেন, সেটার গোপন তথ্য আমাদের হাতে ইতিমধ্যে চলে এসছে। যখন এই জাতীয় নির্বাচন সংগঠিত হচ্ছে তখন আরও একটি বিষয় সংগঠিত হচ্ছে বাংলাদেশের বুকে, তা হলো 72-এর যে নিরপেক্ষ সংবিধান তা বাতিলের জন্য গণভোট, হ্যাঁ বা নায়ের মাধ্যমে সেই ভোট হবে। যদিও 2011 সালে সংবিধান সংশোধন করে বলে দেওয়া হয়েছিল যে সংবিধান বাতিল বা সংবিধান সংশোধন আর করা যাবে না, কিন্তু মোহাম্মদ ইউনূসের কি আছে, তিনি একদম তুড়ি মেরে সেই সমস্ত সংশোধনীকে উড়িয়ে দিয়ে জামাতকে সঙ্গে রেখেই এই সংবিধানকে বাতিল করার জন্য গণভোট নিচ্ছেন এবং সব কিছু যদি প্ল্যান মাফিক এবং সিআইএর ব্লুপ্রিন্ট অনুসারে বা একাধিক দেশের যে স্ক্রিন প্লে অনুসারে অনুষ্ঠিত হয়, সংবিধানটাও বাতিল করে দেবেন মোহাম্মদ ইউনূসের সরকার। পরিবর্তে তারা জামাতে ইসলামের সমর্থিত কট্টর ইসলামী মতবাদে বিশ্বাস করা একটা সংবিধানকে সেখানে ইনস্টল করবে। এর জন্য প্রয়োজন 180 দিন, অর্থাৎ আগামী 180 দিন ধরে এই সংবিধান অর্থাৎ কট্টর ইসলামী সংবিধান রচনার কাজ করা হবে, অর্থাৎ 6 মাস। এবং আগামী 6 মাস মোহাম্মদ ইউনূসের সিন্ডিকেটের তত্ত্বাবধানে থাকবে। বর্তমান নির্বাচনের মাধ্যমে যে সমস্ত প্রতিনিধিরা জয়ী হবেন তাদেরকে লিড করবেন এই মোহাম্মদ ইউনূসের সিন্ডিকেট বা তিনি নিজে। এবং এই কট্টর যে সংবিধান সেটা যেই মুহূর্তে বাংলাদেশ সংবিধান বলে বিবেচিত হবে, তখন মোহাম্মদ ইউনূস নিজে আরও বেশি ক্ষমতা অর্জন করার জন্য তিনি গুরুত্বপূর্ণ পদের দাবি করবেন। এটা মোটামুটি ফিক্স হয়েছে এবং গোপন গোয়েন্দা রিপোর্টের কথা আপনাদের বলছিলাম, সেই রিপোর্ট আমাদের হাতে এসছে। সেই রিপোর্ট অনুসারে আমরা জানতে পারছি যে বাংলাদেশের মোট 64টি জেলার মধ্যে 52টি জেলায় নির্বাচনের জন্য যে জেলা প্রশাসকদের ব্যবহার করা হয়েছে অর্থাৎ ডিসি, সেই ডিসিদের মধ্যে 52 জন ডিসি হলেন জামাতে ইসলামের নিজস্ব লোক,
বাকি কিছু জায়গায় তারা এনসিপির লোকজনকে নিয়োগ করেছে এবং এক্ষেত্রে যদি বাংলাদেশের সাধারণ মানুষ তারা এই নেক্সাসকে ভাঙতে পারেন বা জামাত এবং মোহাম্মদ ইউনূসের সিন্ডিকেটের যে ষড়যন্ত্র রচিত হয়েছে বাংলাদেশকে বা বাংলাদেশের গণতন্ত্রকে একেবারে শেষ করে দেওয়ার জন্য তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, তাহলে একমাত্র জামাতের পরিবর্তে অন্য কেউ অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসতে পারে যদি বাংলাদেশের মানুষ গর্জে ওঠে। আপনারা ফলো করে দেখবেন যে জামাতে ইসলাম বেশ চালাক একটি কট্টর মৌলবাদী সংগঠন, কারণ তারা তাদের ইস্তেহারে ভারতবর্ষের একাধিক কন্ট্রিবিউশন বাংলাদেশ যেগুলো ভারতবর্ষ করেছে সেগুলো সম্পর্কে এবং ভারতবর্ষ সম্পর্কে বেশ ভালো ভালো কথা লিখেছে। কারণ যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে বিভিন্ন তথ্য আমাদের কাছে আসছে যে ইতিমধ্যেই ডিপ স্টেটের এজেন্টরা বাংলাদেশের মাটি ছাড়তে শুরু করেছে। বাংলাদেশের মাটিতে কাদের প্রভাব নির্ধারিত হবে, কোন দেশের প্রভাব সবথেকে বেশি থাকবে, এই দেওয়াল লিখন বোধহয় বাংলাদেশের জামাতে ইসলাম পড়ে ফেলেছে, সেখানকার একাধিক রাজনৈতিক দল পড়ে ফেলেছে ইতিমধ্যে। সেই কারণে জামাতের সুর নরম, একই সঙ্গে বিএনপি সম্পর্কের ইঙ্গিত সবুজ সংকেত নয়াদিল্লিকে দিয়েই রেখেছে এবং তার পাশাপাশি চাঞ্চল্যকর তথ্য আসছে যে ইউনূস সিন্ডিকেটের 9 জন শীর্ষস্থানীয় কর্মকর্তা ইতিমধ্যে তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্টে ঢাকা ছেড়েছেন। এই জল আরও গড়াবে, যা পদ্মার পার্কে ছাপিয়ে যাবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিপুল সামরিক ক্ষমতা এবং অর্থনৈতিকভাবে রাইজিং সান ভারতের লিখে দেওয়া দেওয়াল লিখনকে পড়তে পেরেছে পাকিস্তান। সেই কারণে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তিনি আফসোস করে বলেছেন আমেরিকা তাদের ব্যবহার করেছে এবং তারপর তাদেরকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। পাকিস্তান ইতিমধ্যে বুঝে নিয়েছে ভারতের ক্ষমতা অর্থনৈতিকভাবে সামরিকভাবে। বিশেষজ্ঞরা বলছেন যে পাকিস্তান যখন এই অনিবার্য দেওয়াল লিখন পড়তেই পেরেছে তখন তাদের অন্ধ অনুসারী বাংলাদেশ অবশ্যই পড়তে পারবে ভারতের লিখে দেওয়া সেই দেওয়াল লিখন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আরও গুরুত্বপূর্ণ, রেলিভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি জয় হিন্দের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।